তো হ্যালো স্টুডেন্টস, তোমাদের মোটামুটি মোশন ইন এ স্ট্রেট লাইন প্রায় শেষ হয়ে গেছে। আজকের লেকচারটা তোমাদের যদি হয়ে যায় তাহলে মোশন ইন এ স্ট্রেট লাইন কিন্তু অফিসিয়ালি শেষ হয়ে যাবে। মোশন ইন স্ট্রেট লাইন থেকে যে সমস্ত টপিকগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট ছিল বা তোমাদের যেটা জেনে রাখা দরকার ছিল, সেগুলো সবকটারই আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি। শুধুমাত্র একটা সেকশন বাকি রয়েছে, সেটা হচ্ছে গ্রাফিক্যাল সেকশন। গ্রাফিক্যাল সেকশন থেকে যে যে অঙ্কগুলো তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, সেটাকে আমি চেষ্টা করেছি একটা ভিডিওর মধ্যে যাতে করে শেষ করে দেওয়া যায়। মোটামুটি গ্রাফিক্যাল সেকশন থেকে কিরকম অঙ্ক আসে, তোমাকে সাপোজ করো ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভ বলে দিয়েছে, তোমাকে ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভ এঁকে দেখিয়ে দিয়েছে, তোমাকে বলতে হবে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভের নেচারটা কিরকম হবে। চারটে গ্রাফ তোমাকে অপশনে বলে দেওয়া থাকবে, তোমাকে বেছে বের করতে হবে। তোমাকে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভ বলে দেওয়া থাকবে, তোমাকে ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভ বের করতে পারতে হবে। তোমাকে পজিশন ভার্সেস টাইমের কার্ভ দিয়ে দেবে, তোমাকে বলবে যে কোন টাইমে দেখাও যে কত সময় পরে ভেলোসিটি জিরো হবে। কিছু কিছু অঙ্ক থাকবে যেটা তুমি গ্রাফিক্যাল মেথড দিয়ে যদি ওই অঙ্কটাকে অ্যাপ্রোচ করো তাহলে ওই অঙ্কটা অনেকটাই শর্ট হবে। তো মোটামুটি আজকের লেকচারে আমরা শুধুমাত্র গ্রাফের অঙ্কগুলোই করব, ঠিক আছে? এখন গ্রাফের অঙ্কগুলো কিন্তু তোমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বিশাল ইম্পর্টেন্ট। তুমি বোর্ডস এক্সাম দাও, তুমি যেই মেনের এক্সাম দাও, তুমি নিটের এক্সাম দাও, বা তুমি WBJER এক্সাম দাও, গ্রাফিক্যাল সেকশন তোমাদের জন্য বিশাল ইম্পর্টেন্ট। সব কটা এক্সামে কিন্তু এখান থেকে প্রশ্ন আসবেই আসবে, 100% আসবে। তোমাদের মোটামুটি ধরো 13টা বা 14টা লেকচার মোটামুটি হয়ে গেছে। 14টা লেকচার থেকে অঙ্ক আসা যা পসিবিলিটি, এই একটা লেকচার থেকে অঙ্ক আসা তার থেকে বেশি পসিবিলিটি রয়েছে। তাই জন্য বারবার ধরে বলছি, এই যে আজকের লেকচার তোমাদের জন্য ভালো ইম্পর্টেন্ট হবে, ভালো করে করবে। আর হ্যাঁ, গ্রাফিক্যাল সেকশন থেকে অঙ্ক করতে সেই ভালো পারবে যাদের গ্রাফ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকবে। গ্রাফ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট তোমাদের যদি না থাকে তাহলে কিন্তু আজকের লেকচার তোমরা বুঝতে পারবে না। আমি তাই জন্য বলবো, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে বেসিক ম্যাথসের প্লেলিস্ট দেওয়া আছে। সেখানে বেসিক ম্যাথসের আন্ডারে মোটামুটি তোমাদের 16টা লেকচার রয়েছে, তার মধ্যে 2টো লেকচার আমি গ্রাফ থেকে করিয়েছি। গ্রাফ পার্ট 1, গ্রাফ পার্ট 2 দেখতে পাবে। সেখান থেকে গিয়ে লেকচারটা আগে দেখো, তারপরে কিন্তু আজকের লেকচার অ্যাটেন্ড করবে। আর যাদের লেকচার দেখা আছে আমি বলবো নোটসটা একবার রিভাইজ করো, নোটসটাকে ভালো করে বোঝো যে কখন স্ট্রেট লাইন হয়, কখন প্যারাবোলা হয়, কখন ইনক্রিজিং স্লোপ হয়, কখন ডিক্রিজিং স্লোপ হয়। সবকটা কনসেপ্ট কিন্তু আজকের লেকচারে আমাদের মানে আজকের অঙ্কগুলো যদি বুঝতে হয় তাহলে তোমাদের সবকটা কনসেপ্ট কিন্তু কাজে আসবে। তাই জন্য খাতা পেন নিয়ে বসবে, রিভাইজ করে বসবে। আর হ্যাঁ, গ্রাফের অঙ্কগুলো করার আগে আমি আগের লেকচারে মোশন আন্ডার গ্র্যাভিটি থেকে তোমাদেরকে বেশ কিছু নিউমেরিক্যাল করিয়েছিলাম, বেশ কিছু কি অনেক নিউমেরিক্যাল করিয়েছিলাম। তার থেকে 3টে অঙ্ক আমি হোমওয়ার্ক পারপাস তোমাদের জন্য রেখেছি। আগে ওই 3টে অঙ্ক তোমাদেরকে করাবো, তারপরে গ্রাফিক্যাল সেকশনে যাব। তার মধ্যে একটা অঙ্ক হচ্ছে এই অঙ্ক। আমি আশা রাখবো তোমরা এই অঙ্কটা চেষ্টা করবে। অঙ্কটা চেষ্টা যদি করে থাকো তাহলে অঙ্কটা করতে পারবে, আর যদি না করো চেষ্টা করো, কিন্তু চেষ্টা করো, যদি বিফল হও তাহলে তুমি আমার সাহায্য নাও, আমি অঙ্কটা করছি দেখো, ঠিক আছে? চলো, কিন্তু বারবার ধরে বলছি আগে চেষ্টা করবে। অঙ্কটা কি বলেছে আগে ভালো করে পড়ে দেখো। বলছে a particle is shown a particle is thrown vertically upward from surface of earth. Let Tp be the time taken by particle to travel from point P above the earth to its highest point and back to the point P. কোনো একটা পার্টিকেলকে ভার্টিক্যালি আপওয়ার্ড ডাইরেকশনে ছোড়া হয়েছে। কিরকম ছোড়া হয়েছে দেখো। এখানে একটা পয়েন্ট আছে P, এখানে একটা পয়েন্ট আছে P। এই P পয়েন্ট থেকে একটা পার্টিকেল হাইয়েস্ট পয়েন্টে গেছে, তারপর হাইয়েস্ট পয়েন্ট থেকে আবার P পয়েন্টে ফেরত এসেছে। এই টোটাল কাজটা করতে পার্টিকেলের যে সময় লেগেছে সেটা হচ্ছে টিপি। তারপরে কি বলছে, সিমিলারলি লেট TQ বি দ্য টাইম টেকেন বাই পার্টিকেল টু ট্রাভেল ফ্রম আনাদার পয়েন্ট Q টু ইটস হাইয়েস্ট পয়েন্ট এন্ড ব্যাক টু দ্য সেম পয়েন্ট Q if the vertical distance between point P and point Q is h। তার মানে Q হচ্ছে আরেকটা পার্টিকেল, P মানে Q হচ্ছে আরেকটা পয়েন্ট। এখানে অবজেক্ট আমার Q পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে গেছে, তারপরে আবার হাইয়েস্ট পয়েন্ট থেকে Q পয়েন্টে ফেরত এসেছে। আর এইসব কাজ করতে পার্টিকেলের টোটাল যে সময় লেগেছে সেটা হচ্ছে TQ।
আর কিউ পয়েন্ট আর পি পয়েন্ট এর মধ্যে যে হাইটের ডিফারেন্স এটা হচ্ছে ক্যাপিটাল এইচ। এই যে এটা যে হাইট ডিফারেন্স এটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচ, এটা হচ্ছে আমার ক্যাপিটাল এইচ। কি বলছে এখন? ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি। আমাকে অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটির এক্সপ্রেশন চাইছে। ফাইন্ড দ্য এক্সপ্রেশন ফর অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি ইন টার্মস অফ টিপি, টিকিউ অ্যান্ড এইচ। ঠিক আছে, তুমি একটা কথা বলো, তুমি একটা কোনো পার্টিকেলকে যদি এইচ হাইট থেকে ফেলে দাও, তুমি যদি এইচ হাইট থেকে ফ্রি ফল করাও, তাহলে পার্টিকেলের এইচ ডিস্টেন্স ট্রাভেল করতে টোটাল যে টাইম লাগে সেটা √2h/g হয়। তার মানে এই হাইটটা, ম্যাক্সিমাম হাইট থেকে কিউ পয়েন্টের হাইটটা যদি স্মল এইচ হয়, তাহলে ম্যাক্সিমাম হাইট থেকে এখানে পড়তে যে সময় লাগবে সেটা আমার √2h/g লাগবে, √2h/g লাগবে তো। এখন টি কিউটা কি? টি কিউটা হচ্ছে কিউ পয়েন্ট থেকে ম্যাক্সিমাম হাইটে গেছে, তারপরে ম্যাক্সিমাম হাইট থেকে কিউ পয়েন্টে ফেরত এসেছে। তার মানে উঠতেও যা সময় লাগবে, নামতেও তার সময় লাগবে। তাহলে টোটাল টাইম টি কিউ ইজ ইকুয়াল টু কত হবে? টি কিউ ইজ ইকুয়াল টু নিশ্চয়ই আমার 2 ইন্টু এটা হবে। এইখান থেকে এখানে পড়তে √2h/g সময় লেগেছে, উঠতেও নিশ্চয়ই তাহলে এতটাই লাগবে, কারণ আমি তোমাদেরকে যখন মোশন আন্ডার গ্র্যাভিটি করানো হয় বলেছিলাম যে কোনো একটা স্পেসিফিক পয়েন্ট থেকে হাইয়েস্ট পয়েন্টে উঠতে যা সময় লাগে, এখান থেকে এই পয়েন্টে আসতেও তাই সময় লাগে। তাহলে টি কিউ ইজ ইকুয়াল টু এটা প্লাস এটা, যেহেতু এটা আর এটা সমান, যার ভ্যালু হচ্ছে √2h/g, তাহলে টি কিউ ইজ ইকুয়াল টু 2 ইন্টু এটা হবে। এখন তুমি লক্ষ্য করে দেখো, এই হাইটটা যদি স্মল এইচ হয় আর পি পয়েন্টের ম্যাক্সিমাম হাইট থেকে যে ডিস্টেন্স সেটা ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ যদি হয়, তাহলে সিমিলারলি টিপি ইজ ইকুয়াল টু লিখতে পারি 2 ইন্টু √2 স্মল এইচ প্লাস ক্যাপিটাল এইচ বাই জি হবে। দেখতে পাচ্ছ তোমরা? কেটে করি, দাঁড়াও। PQ is equal to √2 small h plus capital H by G। 2 ইন্টু লিখতে ভুলে গেছি, 2 ইন্টু হতো। তাহলে এখন আমি জি এর এক্সপ্রেশন চাইছি। তুমি লক্ষ্য করে দেখো, এইচ স্মল এইচটা আমার ধরে নেওয়া, তাহলে স্মল এইচটাকে আমাকে এলিমিনেট করতে হবে। এখন টি কিউ স্কোয়ার, দেখো যদি আমাকে জি এর ভ্যালু পেতে হয়, জিটা তো রুটের মধ্যে রয়েছে, তাহলে টি কিউ এর স্কোয়ার করতে হবে। এটা টিপি হতো না, সরি। তাহলে দেখো টি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 2 যা 8 ইন্টু স্মল এইচ বাই জি আসবে। সিমিলারলি টিপি স্কোয়ার 8 ইন্টু ক্যাপিটাল এইচ প্লাস স্মল এইচ বাই জি আসবে। এখন এটাকে যদি একটু ভেঙে লিখি, টিপি স্কোয়ার ইজ ইকুয়াল টু 8 ক্যাপিটাল এইচ বাই জি প্লাস 8 স্মল এইচ বাই জি। এখন 8 ক্যাপিটাল এইচ বাই জি আর 8 স্মল এইচ বাই জি মানে হচ্ছে টি কিউ স্কোয়ার। এটা হচ্ছে তোমার টি কিউ স্কোয়ার। তাহলে দেখো টিপি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 8h/g। তাহলে জি এর যে আলটিমেট এক্সপ্রেশন আমার আসছে সেটা হচ্ছে তোমার টিপি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার বাই সরি 8h ডিভাইডেড বাই টিপি স্কোয়ার মাইনাস টি কিউ স্কোয়ার। অ্যান্সার হয়ে গেল। তো অঙ্কটা ট্রিকি ছিল, তুমি যদি স্মল এইচটা ধরতে পারো তাহলেই গল্প শেষ। ঠিক আছে, চলো অঙ্কটা নোট ডাউন করে নাও।
কি বলছে, a block slides down a smooth inclined plane when released from the top while another falls freely from the same point. Which one of them will strike the ground earlier with greater speed? A block slides down a smooth inclined plane when released from top while another falls freely. তার মানে একটা ইনক্লাইন্ড প্লেন আমাদেরকে ড্র করতে হবে। চলো দেখো, এটা হচ্ছে একটা ইনক্লাইন্ড প্লেন। এবার একটা ব্লক ড্র করব। একটা ব্লককে এখান থেকে ফ্রি ফল করাবো, আর একটা ব্লককে এই ইনক্লাইন্ড প্লেন বরাবর ফল করাবো। সাপোজ করো এই ইনক্লাইন্ড প্লেনের যে অ্যাঙ্গেল অফ ইনক্লিনেশন হবে সেটা আমার থিটা, এটা হচ্ছে আমার থিটা। এই যে ইনক্লাইন্ড প্লেন এর যে হাইপোটেনাসের লেন্থ হবে সেটা হচ্ছে এস, আর এই যে ইনক্লাইন্ড প্লেন তার হাইট কত হবে সেটা হচ্ছে স্মল এইচ। ঠিক আছে, তাহলে এই প্রথমে একটা জিনিস কি বুঝতে পারছি, আমি প্রথমে বুঝতে পারছি যে এইচ বাই এস ইজ ইকুয়াল টু সাইন থিটা। এইচ বাই এস ইজ ইকুয়াল টু সাইন থিটা। তাহলে এস ইজ ইকুয়াল টু কত হবে, এইচ বাই সাইন থিটা। ফার্স্ট যেটা বুঝতে পারলাম। এবারে তুমি লক্ষ্য করে দেখো অ্যাক্সিলারেশন ডিউ টু গ্র্যাভিটি কোন দিক বরাবর কাজ করবে, জি তো নিচের দিকে কাজ করবে, জি তো আমার নিচের দিকে কাজ করবে। এখন আমি জি কে দুটো কম্পোনেন্টে ভাঙতে পারি, একটা কম্পোনেন্ট হবে এই দিক বরাবর, আর একটা কম্পোনেন্ট হবে এই দিক বরাবর। তুমি লক্ষ্য করে দেখো এটা যদি থিটা হয় তাহলে এটা 90 মাইনাস থিটা হবে, তাহলে এটাও আমার থিটা হবে, এটা আমার থিটা হবে। এই ট্রায়াঙ্গেলটাকে লক্ষ্য করো, এটা 90 ডিগ্রি, এটা থিটা, তাহলে এটা 90 মাইনাস থিটা। আর যেহেতু এই পুরোটা 90 ডিগ্রি তাহলে এটা যদি 90 মাইনাস থিটা হয় তাহলে এটা থিটা হবে। তাহলে গ্র্যাভিটির যে কম্পোনেন্ট, গ্র্যাভিটির কম্পোনেন্ট অ্যালং দিস ইজ ইকুয়াল টু জি কস থিটা হবে, আর অ্যালং দিস এটা আমার জি সাইন থিটা হবে। তাহলে কম্পোনেন্ট অফ জি অ্যালং ইনক্লাইন প্লেন ইজ ইকুয়াল টু আমার জি সাইন থিটা হবে। এবারে তুমি লক্ষ্য করে দেখো আমি এটাকে 1 নাম্বার সিনারিও ধরছি আর এটাকে আমি 2 নাম্বার সিনারিও ধরছি। 2 নাম্বার সিনারিওতে ফ্রি ফল করছে, আর ফ্রি ফল করতে যে টাইম লাগবে সেটা t2 যদি হয় তাহলে t2 ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2h বাই জি হবে। এখন 1 নাম্বার সিনারিওতে অবজেক্ট যদি অ্যালং ইনক্লাইন প্লেন যদি স্লাইড করে তাহলে যে টাইম লাগবে সেটা কত হবে, t1 ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2 ইন্টু এস, এখানে তো জি হবে না, এখানে জি সাইন থিটা হবে। জি সাইন থিটা কেন হলো, কারণ অ্যালং ইনক্লাইন প্লেন গ্র্যাভিটির কম্পোনেন্ট বা অ্যাক্সিলারেশন কত, এই অবজেক্ট যে অ্যালং ইনক্লাইন প্লেন স্লাইড করছিল তাহলে অ্যাক্সিলারেশন অ্যালং ইনক্লাইন প্লেন কত হবে, জি সাইন থিটা হবে। এটা বুঝতে পারছো তো? তাহলে এস ডিস্টেন্সটা হচ্ছে এস, অ্যাক্সিলারেশনটা হচ্ছে এস সাইন থিটা, সরি জি সাইন থিটা। তাহলে এইচ এর জায়গায় এখানে এস বসবে আর জি এর জায়গায় জি সাইন থিটা বসবে। এখন এস এর ভ্যালু কত, এস এর ভ্যালু হচ্ছে এইচ বাই সাইন থিটা,
তাহলে এখানে আমি যদি এস এর ভ্যালু সাবস্টিটিউট যদি করি তাহলে 2h/g সাইন স্কয়ার থিটা। তাহলে t1 এর যে ভ্যালু বেরোবে t1 ইজ ইকুয়াল টু সাইন স্কয়ার থিটাটা যদি রুটের বাইরে বেরোয় তাহলে 1/sin থিটা হবে ইন্টু রুট আন্ডার 2h/g হবে। এখন রুট আন্ডার 2h/g মানে t2, তাহলে t1 ইজ ইকুয়াল টু কত হবে t2/sin থিটা। এবারে দেখো সাইন থিটা সবসময় 1 এর থেকে ছোট হয়, সাইন থিটা সবসময় 1 এর থেকে ছোট হয়, তাহলে এই বিষয়ে কোনো সন্দেহ নেই t2 এর ভ্যালু t1 এর থেকে বড় হবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে t2 আমার বড় হবে t1 এর থেকে। হয়ে গেল একটা অ্যান্সার। নেক্সট, তাহলে আর্লিয়ার কে পড়বে? t1 যেহেতু ছোট তাহলে, সরি আমি ভুল করলাম, কে বড়? t2 বড় তো, t2 বড় আর t1 ছোট। আবার ভুল করছে, t1 ইজ ইকুয়াল টু t2/1 এর থেকে ছোট। তাহলে অবভিয়াস ব্যাপার t1 বড় হবে t2 ছোট হবে, t1 বড় হবে আর t2 ছোট হবে, কারণ t1/t2 ইজ ইকুয়াল টু 1/sin থিটা। কি বেরোচ্ছে দেখো, t1/t2 ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 1/sin থিটা, আর sin থিটা 1 এর থেকে ছোট, তার মানে t2 t1 এর থেকে ছোট, তাহলে t2 ছোট t1 বড়, তার মানে t2 ছোট মানে যে ফ্রি ফল করছে সেটা আগে এসে পড়বে। তাহলে আর্লিয়ার কে আসবে? যে ফ্রি ফল করছে। আগে কে পড়বে? যে ফ্রি ফল করছে। তাহলে এর গল্প শেষ। এবারে আসছে এর গল্প, উইথ গ্রেটার স্পিড, কে বেশি স্পিড নিয়ে পড়বে। দেখো 2 নম্বর ক্ষেত্রে যে স্পিড নিয়ে পড়বে এই অবজেক্ট সেটা রুট আন্ডার 2gh হবে, কারণ এখান থেকে তো ফ্রি ফল করেছে u ইজ ইকুয়াল টু 0। তাহলে v2 ইজ ইকুয়াল টু, আমি দেখতে পাবো v2 ইজ ইকুয়াল টু রুট আন্ডার 2gh হবে। সিমিলারলি যদি অ্যালং ইনক্লাইন প্লেন যদি অবজেক্ট যদি পড়ে তাহলে এখানে স্পিড যদি v1 হয় তাহলে v1 ইজ ইকুয়াল টু কত হবে? v1 ইজ ইকুয়াল টু রুট আন্ডার g এর জায়গায় বসবে আমার g sin থিটা, কারণ অ্যালং ইনক্লাইন প্লেন অ্যাক্সিলারেশন হচ্ছে g sin থিটা, আর যে ফ্রি ফল করছিল সে h ডিসটেন্স ট্রাভেল করেছিল, যে অ্যালং ইনক্লাইন প্লেন পড়ছে সেটা s ডিসটেন্স ট্রাভেল করবে, তাহলে এখানে আমার এটা s হবে। এখন s এর ভ্যালু পুট করতে হবে, কত হচ্ছে 2g sin থিটা, আর s এর ভ্যালু কত আসবে? s এর ভ্যালু আসবে h/sin থিটা। এখানে দেখো এই sin থিটা, এই sin থিটা কেটে যাবে, তাহলে কত আসবে এখানে? রুট আন্ডার 2gh। তাহলে এখান থেকে বুঝতে পারলাম v1 v2 এর সঙ্গে সেম হচ্ছে, তাহলে v1 v2 সেম হচ্ছে, তাহলে এখান থেকেও বুঝতে পারলাম স্পিডটাও সেম স্পিড হবে, স্পিড সেম ফর বোথ কেস। গল্প শেষ। চলো নোট করে নাও।
চলো নেক্সট লাস্ট কোয়েশ্চেন হোমওয়ার্ক টাইপ থেকে বলছে এই কার অ্যাক্সিলারেট, আচ্ছা না 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 এটা গ্রাফ থেকে, আমরা গ্রাফের অঙ্ক শুরু করে ফেলেছি অলরেডি। বলছে এই কার অ্যাক্সিলারেটস ফ্রম রেস্ট at a constant rate a for some time, after which it decelerate at a constant rate b to come to rest. If both time elapsed is t, if the total time elapsed is t, evaluate the maximum velocity attained and total distance traveled. প্রথমে একটা চেঞ্জ করব, আমরা এটাকে আলফা দিয়ে রিপ্রেজেন্ট করব, এটাকে আলফা আর এখানে বিটাকে বিটা ধরবো। এটাকে আমরা আলফা কনসিডার করছি, আর এটাকে আমরা বিটা কনসিডার করছি। তাহলে বলছে আলফা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে এসে চলছিল ফর সাম টাইম, তারপরে সে ম্যাক্সিমাম ভেলোসিটিকে অ্যাটেন্ড করলো, তারপরে সে রেস্টে এলো ইউনিফর্ম রিটার্ডেশনে, আর ইউনিফর্ম রিটার্ডেশন হচ্ছে বিটা। বলছে টোটাল টাইম ইল্যাপসড ইজ টি, এভালুয়েট ম্যাক্সিমাম ভেলোসিটি অ্যাটেন্ড অ্যান্ড টোটাল ডিস্টেন্স ট্রাভেলড। ঠিক আছে, এই অঙ্কটা আমি দুটো মেথডে করব, একটা হচ্ছে নর্মাল মেথডে, একটা হচ্ছে গ্রাফিক্যাল মেথডে। নর্মাল মেথডে করলে আর গ্রাফিক্যাল মেথডে করলে বুঝতে পারবে কোনটা ইজি হচ্ছে আর কেন আমরা গ্রাফের কনসেপ্ট ইউজ করব। আচ্ছা, আমি ধরে নিচ্ছি যে অবজেক্ট t1 টাইম অ্যাক্সিলারেশন নিয়ে চলেছিল আর t2 টাইম ডিসিলারেশন নিয়ে চলেছিল। আমরা ধরে নিচ্ছি ফর সাম টাইম বলেছে না, আমি ধরে নিচ্ছি এই টাইমটা হচ্ছে t1, তারপরে ডিসিলারেট ফর কনস্ট্যান্ট রেট বিটা বলেছে না, আমি ধরে নিচ্ছি এই টাইমটা হচ্ছে t2, ধরে নিচ্ছি এই টাইমটা হচ্ছে t2। তাহলে সে রেস্ট থেকে শুরু করেছিল, তাহলে ম্যাক্সিমাম ভেলোসিটি যদি v হয় তাহলে v ইজ ইকুয়াল টু আলফা ইন্টু t1 হবে, আর তারপরে ডিসিলারেশন নিয়ে সে রেস্টে পৌঁছেছে, তার মানে 0 ইজ ইকুয়াল টু ইউ মাইনাস এ টি। এই ফর্মুলা যদি বসাই তাহলে এখন ইউ ইজ ইকুয়াল টু কত হচ্ছে, ভি হচ্ছে, আর এ এর জায়গায় কি বসবে, বিটা বসবে, আর টি এর জায়গায় কি বসবে, টি2 বসবে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম ভি ইজ ইকুয়াল টু বিটা ইন্টু টি2। এই লাইনটা ভালো করে বোঝো, এখানে এই লাইনটা বোঝার মতো রয়েছে। যখন অবজেক্ট রেস্ট থেকে যাত্রা শুরু করেছিল, ট্রাভেলিং যখন শুরু করেছিল, তখন ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি বসাবে, রেস্ট মানে ইউ ইজ ইকুয়াল টু 0, অ্যাক্সিলারেশন নিয়ে শুরু করেছিল মানে এ এর জায়গায় আলফা বসবে, আর t1 টাইমস অ্যাক্সিলারেট করেছিল তাই জন্য টি এর জায়গায় t1 বসবে। তাহলে এইখানে আমার এটা হয়ে গেল ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা আমার হয়ে গেল ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা হয়ে গেল ম্যাক্স স্পিড। তারপরে সে ডিসিলারেশন নিয়ে চলতে শুরু করলো, যখন সে ডিসিলারেশন নিয়ে চলতে শুরু করলো তখন তার ইনিশিয়াল ভেলোসিটিটা স্পিড, তাই জন্য ইউ এর জায়গায় ভি বসলো। ডিসিলারেশন, কত ডিসিলারেশন নিয়ে চলছিল, বিটা ডিসিলারেশন নিয়ে চলছিল তাই জন্য এ এর জায়গায় বিটা বসলো। কতক্ষণ সময় সে ডিসিলারেশন নিয়ে চলছিল, t2 সময় চলছিল তাই জন্য টি এর জায়গায় t2 বসলো। তাহলে ভি ইজ ইকুয়াল টু বিটা t2 হলো। এখন দেখো আমাকে বলে দিয়েছে ইফ দ্য টোটাল টাইম ইল্যাপসড ইজ টি, তাহলে টোটাল টাইমটা টি বলে দিয়েছে। তাহলে এখান থেকে বুঝতে পারলাম যে টি ইজ ইকুয়াল টু t1 প্লাস t2 হবে। এখন t1টা আমার ধরে নেওয়া, t2টাও আমার ধরে নেওয়া, তাহলে এইখান থেকে t1 ইজ ইকুয়াল টু ভি বাই আলফা হবে, t1 ইজ ইকুয়াল টু ভি বাই আলফা হবে, t2 ইজ ইকুয়াল টু ভি বাই বিটা হবে। তাহলে এইখান থেকে ভি যদি কমন যায় তাহলে এটা হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, তাহলে এটা হবে ভি ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তাহলে টি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তাহলে এইখান থেকে ভি কত পাবো, আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। তাহলে এটা হয়ে গেল ম্যাক্সিমাম ভেলোসিটি। এখন কি চাইছে, টোটাল ডিস্টেন্স ট্রাভেলড চাইছে। তাহলে যতক্ষণ সে আলফা অ্যাক্সিলারেশন নিয়ে চলেছিল তখন সে টোটাল যে ডিস্টেন্স ট্রাভেল করেছিল s1 ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ অফ এটি স্কোয়ার বসবে,
ইউটি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার বসবে, বা এটা আমি যদি না লাগাই, কারণ টি এর ভ্যালু তো আমি জানি না, টি এর ভ্যালু টি1 আমি জানি না, বা করতেও পারি, অসুবিধা নেই, কারণ টি1 এর ভ্যালু আমি তো ওটা বসিয়ে দেবো। তাহলে S1 ইজ ইকুয়াল টু হাফ অফ, আলফার জায়গায় কি বসবে, আলফার জায়গায় ভি বাই, না আলফাটাকে আলফাই রাখবো থাক, হাফ ইন্টু আলফা ইন্টু টি1 এর জায়গায় কি বসবে, টি1 এর জায়গায় বসবে ভি বাই আলফা তার হোল স্কোয়ার, ভি বাই আলফা তার হোল স্কোয়ার। সিমিলারলি S2 এর জায়গায় কি বসবে, S2 এর ক্ষেত্রে ফাইনাল ভেলোসিটি 0 হয়েছে আমার, তাহলে এখানে ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as, এই সূত্র থেকে পাবো ভি তো 0, তাহলে ইউ স্কোয়ার ইজ ইকুয়াল টু 2as, তাহলে এইখান থেকে পাবো s ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a। এখন ইউ মানে কি, ম্যাক্সিমাম ভেলোসিটি ভি, তাহলে এটা ভি স্কোয়ার হবে, এর জায়গায় কি বসবে 2 বাই বিটা বসবে, এখানে এস এর জায়গায় S1 হবে, সরি S2 হবে না, কারণ যখন সে রিটার্ডেশন নিয়ে চলছিল তখন আমি টোটাল ডিস্টেন্স ট্রাভেল করেছি S2 ধরে নিয়েছি, তাহলে S2 ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2a, ইউ এর জায়গায় ভি বসবে, এর জায়গায় বিটা বসবে, S1 এর জায়গায় কি হচ্ছে ভি স্কোয়ার বাই 2 আলফা, এটা গেল S1 এর ভ্যালু, এটা গেল S2 এর ভ্যালু, টোটাল ডিস্টেন্স কত হবে, টোটাল ডিস্টেন্স, টোটাল ডিস্টেন্স S is equal to S1 plus S2, তাহলে S is equal to, দেখো ভি স্কোয়ার বাই 2 আলফা প্লাস ভি স্কোয়ার বাই 2 বিটা, তাহলে এখান থেকে ভি স্কোয়ার বাই 2 কমন গেল, এটা হচ্ছে 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, তাহলে এটা হচ্ছে আলফা প্লাস বিটা বাই 2 আলফা বিটা, আর ভি স্কোয়ারের ভ্যালু কত বেরিয়েছে, আলফা 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 বিটা বাই আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, এটা হচ্ছে আলফা বিটা বাই আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার ইন্টু টি স্কোয়ার, ইন্টু টি স্কোয়ার। এটা যদি করি আলফা প্লাস বিটা, আর এখানে স্কোয়ারটা কাটবে, তাহলে এটা হবে হাফ অফ আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি স্কোয়ার, এটা আসছে অ্যান্সারে, এটা আসছে অ্যান্সারে। এটা হচ্ছে অ্যান্সার নাম্বার 1, এটা হচ্ছে অ্যান্সার নাম্বার 2। কত বড় হলো অঙ্কটা, এবারে এটাকেই যদি গ্রাফিক্যাল মেথডে করি তাহলে অঙ্কটা কি করে করব, আগে এটা নোট করাটা তারপর আমি বলছি। এই অঙ্কটাকেই যদি আমরা এখন গ্রাফিক্যাল মেথডে করি অঙ্কটা কি করে হবে দেখো,
কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে চলতে শুরু করেছিল। অবজেক্ট আমার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে চলতে শুরু করেছিল, আর এই কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা ছিল আলফা। তারপরে সে ম্যাক্সিমাম ভেলোসিটিকে অ্যাটেন্ড করলো, তারপরে সে ইউনিফর্ম রিটার্ডেশন নিয়ে নামতে শুরু করলো, তারপরে সে ইউনিফর্ম রিটার্ডেশনে নামতে শুরু করলো। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি, এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি ভিম্যাক্স। এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি ভিম্যাক্স। এটা হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি ভিম্যাক্স। আমি ধরে নিয়েছি যে অবজেক্ট আমার t1 টাইম চলেছিল, আমি ধরে নিচ্ছি অবজেক্ট আমার t1 টাইম চলেছিল আলফা অ্যাক্সিলারেশন নিয়ে, t2 টাইম চলেছিল বিটা রিটার্ডেশন নিয়ে, আর ম্যাক্সিমাম ভেলোসিটি ছিল v। তাহলে এই যে tan θ1 ইজ ইকুয়াল টু আলফা 1 হবে, tan θ1 ইজ ইকুয়াল টু আলফা হবে। তাহলে পরিষ্কার দেখতে পাচ্ছি, বা তুমি এটাকে বলতে পারো, না থাক, আমি পরিষ্কার দেখতে পাচ্ছি v/t1। আমরা জানি ভেলোসিটি টাইম কার্ভের স্লোপ আমার, আমরা জানি যে ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভের স্লোপ আমার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করে। তাহলে এইখানে যে স্লোপ হবে সেটা আমার আলফা হবে, এইখানে আমার যে স্লোপ হবে সেটা এখানে বিটা হবে, আর অবভিয়াসলি মাইনাস বিটা হবে, তাই তো রিটার্ডেশন। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি, এখান থেকে আমরা বুঝতে পারছি যে আলফা ইজ ইকুয়াল টু v/t1, বিটা ইজ ইকুয়াল টু v/t2। তাহলে ম্যাক্সিমাম টাইম টি, মানে সরি টোটাল টাইম যেহেতু টি বলে দিয়েছে, তাহলে t1 আর t2 তো আমার ধরে নেওয়া, এখানে t1 t2 ধরে নেওয়া, তাহলে t ইজ ইকুয়াল টু আমার t1 প্লাস t2 হবে। তাহলে t1 এর জায়গায় আমি যদি ভ্যালু বসাই v/আলফা, এইখানে যদি ভ্যালু বসাই v/বিটা, তাহলে এইখান থেকে যদি v কমন নিই তাহলে এটা হবে আলফা প্লাস বিটা বাই আলফা বিটা। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছি v ইজ ইকুয়াল টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা ইন্টু টি। তাহলে এটা হচ্ছে আমার ম্যাক্সিমাম ভেলোসিটির 1 নাম্বার অ্যান্সার বেরোলো। এবারে আমাকে টোটাল ডিস্টেন্স কত ট্রাভেল করেছে এটা বের করতে হবে। এটা হচ্ছে যখন আলফা অ্যাক্সিলারেশন নিয়ে চলছিল তখন আমার ডিস্টেন্স। আমরা জানি ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভের যে এরিয়া, সরি ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভ টি অ্যাক্সিসের সঙ্গে যে এরিয়া তৈরি করবে সেটাই আমার ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্টকে রিপ্রেজেন্ট করে। এইখানে যেহেতু ডাইরেকশন অফ মোশন যেহেতু চেঞ্জ হয়নি, তাই জন্য ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ইকুয়াল। তাহলে এই এরিয়াটা আমার s1 কে রিপ্রেজেন্ট করছে, এই এরিয়াটা আমার s2 কে রিপ্রেজেন্ট করছে, আর টোটাল এরিয়া s ইজ ইকুয়াল টু s1 প্লাস s2 হবে, বা টোটাল ডিস্টেন্স ইজ ইকুয়াল টু s। আমি তো টোটাল এরিয়াটা বের করব, তার মানে আমি এখানে এই এরিয়া আর এই এরিয়াটাকে বের করব, ঠিক আছে। আর s ইজ ইকুয়াল টু কত হবে, s ইজ ইকুয়াল টু এই ট্রায়াঙ্গেলের যে এরিয়া সেটা হাফ ইন্টু বেস ইন্টু হাইট হবে। হাফ, বেস কত, বেস হচ্ছে t, আর হাইট কত, হাইট হচ্ছে v, হাইট হচ্ছে আমার v। তাহলে এটা হচ্ছে আমার হাফ ইন্টু আলফা বিটা বাই আলফা প্লাস বিটা, আর টি মানে কত হচ্ছে, টি স্কোয়ার হচ্ছে, এটা হচ্ছে এস। হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার অ্যান্সার, এটা 2 নাম্বার অ্যান্সার। এবার তুমি বলো এটা বড় হলো না এটা বড় হলো? অবভিয়াসলি এটা অনেক ছোট হলো,
গ্রাফের কনসেপ্ট ইউজ করে। তাই জন্য গ্রাফ দিয়ে যদি অঙ্ক করো তাহলে তোমাদের অঙ্কটা অনেক ছোট হবে, অঙ্ক করতেও ভালো লাগবে। চলো নোট ডাউন করে নাও। চলো দেখো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি বলছে দেখো। এটা তো হয়ে গেল সব। বলছে ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল মুভিং ইন এ স্ট্রেট লাইন ইজ শোন, প্লট করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ। আমি বলেছিলাম না তোমাকে ভেলোসিটি টাইম কার্ভ দেওয়া থাকবে, কখনো অ্যাক্সিলারেশন টাইম কার্ভ চাইবে যে কেমন হবে দেখতে। এখানে দেখো না ভেলোসিটি টাইম কার্ভ দেওয়া আছে, তোমাকে করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ চেয়েছে। তুমি লক্ষ্য করে দেখো এই জায়গাটাতে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, ভেলোসিটি লিনিয়ারলি বেড়েছে, ভেলোসিটি বেড়েছে। আর আমার কি চেয়েছে, আমার এইখানে তোমার করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ চেয়েছে, করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম গ্রাফ চেয়েছে। করেসপন্ডিং ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ চেয়েছে। আমরা জানি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ আমার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে, ডিএস বাই ডিটি, মানে tan থিটা। আমি এই কার্ভেই ড্র করে দেবো যে কার্ভটা দেখতে কেমন হবে। যেহেতু ভেলোসিটি বেড়েছে তাহলে তার মানে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের ক্ষেত্রে আমার স্লোপটা বাড়বে। আমরা জানি ভেলোসিটি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। যেহেতু ভেলোসিটি বেড়েছে তাহলে স্লোপটাও বাড়বে, তার মানে এই জায়গাটাতে ওই জায়গাতে ইনক্রিজিং স্লোপ হবে, ইনক্রিজিং স্লোপ হবে, ইনক্রিজিং স্লোপ হবে। এটাকে আমি অরেঞ্জ পেন দিয়ে লিখি। এই জায়গাটাতে আমার ইনক্রিজিং স্লোপ হবে, ইনক্রিজিং স্লোপ হবে। তারপরে এইখানে ভেলোসিটি কনস্ট্যান্ট মানে স্লোপটাও কনস্ট্যান্ট হবে। এইখানে হবে ইনক্রিজিং স্লোপ, এইখানে হবে ইনক্রিজিং স্লোপ। এই যে ইনক্রিজিং স্লোপ হয়েছে। তারপরে এ থেকে বি ভেলোসিটি কনস্ট্যান্ট মানে এখানে স্ট্রেট লাইন হবে। তারপরে বি থেকে সি আবার ভেলোসিটি ইনক্রিজ করেছে মানে আবার এটা ইনক্রিজিং স্লোপ হবে, তার মানে আবার এটা ইনক্রিজিং স্লোপ হবে। তারপর দেখো ভেলোসিটি ডিক্রিজ করেছে মানে এখানে আমার ডিক্রিজিং স্লোপ হবে। আবার বলছি, এটা হবে আমার ইনক্রিজিং স্লোপ, তারপরে ভেলোসিটি আমার কনস্ট্যান্ট, এইখানে ভেলোসিটি কনস্ট্যান্ট, তারপরে আবার ইনক্রিজিং স্লোপ, এইখানে ভেলোসিটি কমেছে মানে এখানে হবে আমার ডিক্রিজিং স্লোপ। বুঝতে পারছো? তাহলে এটা হবে আমার ইনক্রিজিং স্লোপ, তারপরে এইখানে ভেলোসিটি কনস্ট্যান্ট, তারপরে আবার ইনক্রিজিং স্লোপ, তারপরে এইখানে যেহেতু ভেলোসিটি কমেছে তাহলে এইখানে হবে ডিক্রিজিং স্লোপ। তাহলে কার্ভ দেখতে কিরকম হবে, প্রথমে হবে ইনক্রিজিং স্লোপ, তারপরে ভেলোসিটি বেড়েছে মানে ভেলোসিটি কনস্ট্যান্ট আছে তার মানে স্লোপটাও আমার কনস্ট্যান্ট হবে, তারপরে আবার ইনক্রিজিং স্লোপ হবে, তারপরে আবার ডিক্রিজিং স্লোপ হবে। এরকম টাইপের কার্ভ দেখতে হবে। জিরো থেকে 2 সেকেন্ড, এটা হচ্ছে তোমার 0 থেকে 2 সেকেন্ড, তারপর 2 থেকে 4 সেকেন্ড, তারপর হচ্ছে 4 থেকে 6 সেকেন্ড, তারপর 6 থেকে 8 সেকেন্ড। কার্ভ দেখতে এরকম হবে।
এটা হচ্ছে ইনক্রিজিং স্লোপ, ভি ইনক্রিজ করেছে। তারপরে এটা হচ্ছে কনস্ট্যান্ট স্লোপ, মানে ভি কনস্ট্যান্ট আছে এখানে। তারপরে আবার এখানে ইনক্রিজিং স্লোপ, ভি ইনক্রিজ করেছে। এটা হচ্ছে ডিক্রিজিং স্লোপ, মানে ভি ডিক্রিজ করেছে। বাস এই জিনিসগুলো বুঝতে পারতে হবে, করে নাও অঙ্কটা। তাহলে ব্যাপারটা ভালো করে বুঝবে, এখানে ভেলোসিটি সময়ের সঙ্গে সঙ্গে ইনক্রিজ করছিল, আর আমরা জানি যে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ যদি হয়, আমার যদি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ যদি হয়, তাহলে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের স্লোপ আমার ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। এখানে ভেলোসিটি লিনিয়ারলি বাড়ছিল, তাই এই পোরশনের স্লোপটা আমার বেড়েছে, এই পোরশনের স্লোপটা আমার বেড়েছে, তাই জন্য এটা হয়ে গেছে আমার ইনক্রিজিং স্লোপ। তারপর এখানে ভেলোসিটি হয়ে গেছে কনস্ট্যান্ট, আর ভেলোসিটি কনস্ট্যান্ট হয়ে গেলে স্লোপ হয়ে যাবে কনস্ট্যান্ট, তাই জন্য এখানে স্ট্রেট লাইন হয়েছে। তারপরে আবার এখানে ভেলোসিটি লিনিয়ারলি ইনক্রিজ করেছে, তাই জন্য এটা আবার হয়ে গেছে ইনক্রিজিং স্লোপ। তারপরে এখানে ভেলোসিটি ডিক্রিজ করেছে, কতক্ষণ পর্যন্ত ডিক্রিজ করেছে না, যতক্ষণ না ভেলোসিটি 0 হয়ে যায়, তাই জন্য এটা হয়ে যাবে ডিক্রিজিং স্লোপ। আর এখানে আমার ট্যানজেন্টটা আমার এক্স অ্যাক্সিসের সঙ্গে বা টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। কি বললাম ব্যাপারটা বুঝতে পারলে? তো এই হচ্ছে কনসেপ্ট, এগুলো তোমাদেরকে করানো হয়েছিল, জাস্ট আমি তোমাদেরকে এখন বুঝিয়ে দিলাম। এবারে অঙ্কটা কি বলেছে দেখো। কি বলছে দেখো, বলছে ফর দ্য গিভেন অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভ, বলছে ফর দ্য গিভেন অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম গ্রাফ দ্য বডি ইজ ইনিশিয়ালি অ্যাট রেস্ট, বডিটা ইনিশিয়ালি রেস্টে ছিল, তার মানে ইউ ইজ ইকুয়াল টু আমার 0 ছিল, তার মানে রেস্টে ছিল মানে কি আমার ইউ ইজ ইকুয়াল টু 0 ছিল। দ্য ভেলোসিটি ভার্সেস টাইম গ্রাফ উইল বি, দেখো এই যে অ্যাক্সিলারেশন আর এই যে টাইম, আর এই যে অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভের যে এরিয়া ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এডিটি, ইজ ইকুয়াল টু হচ্ছে ইন্টিগ্রেশন অফ এডিটি। এটা কি রিপ্রেজেন্ট করছে? চেঞ্জ ইন ভেলোসিটিকে। বাস প্রথম কথা, চেঞ্জ ইন, আর ইনিশিয়ালি আমার অবজেক্ট রেস্টে ছিল, তাহলে ফাইনালি আমার অবজেক্ট রেস্টে থাকবে না ভেলোসিটিতে থাকবে, না কত ভেলোসিটিতে থাকবে সেটা ডিপেন্ড করছে এই এরিয়াটা কত তার উপরে। প্রথম কথা, এক ভেলোসিটি আমার অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভ দেওয়া আছে, তাহলে আমাকে ভেলোসিটি চেয়েছে, কি করে অঙ্কটা করব আমি? দেখো সময়ের সঙ্গে সঙ্গে এখানে অ্যাক্সিলারেশন ডিক্রিজ করেছে, আর আমরা জানি যে এ ইজ ইকুয়াল টু কি হয়, এ ইজ ইকুয়াল টু হয় ডিভি বাই ডিটি। তার মানে ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভের স্লোপ আমার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করেছে। এখানে এটা লিনিয়ারলি ডিক্রিজ করেছে, এটা হচ্ছে লিনিয়ারলি ডিক্রিজ করেছে, তার মানে অ্যাক্সিলারেশন আমার ডিক্রিজ করেছে, অ্যাক্সিলারেশন আমার ডিক্রিজ করেছে, মানে ডিভি বাই ডিটি আমার ডিক্রিজ করবে। এখানে অ্যাক্সিলারেশন লিনিয়ারলি ডিক্রিজ করেছে, তার মানে ডিভি বাই ডিটি ডিক্রিজ করবে, তার মানে স্লোপ আমার এখানে কমবে, তার মানে এটা আমার ডিক্রিজিং স্লোপ হবে, ডিক্রিজিং স্লোপ হবে। তার মানে যেখানে যেখানে স্ট্রেট লাইন সেটা তো হবেই না, যেখানে যেখানে স্ট্রেট লাইন সেটা আমার হবে না। ডিক্রিজিং স্লোপ একমাত্র অপশন সিতে দেওয়া আছে, তাহলে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এটা ইনক্রিজিং স্লোপ, এটাও আমার হবে না। এবারে দেখো এইখানে আমার অ্যাক্সিলারেশন 0 হয়েছে, আর দেখো এইখানেও আমার ভেলোসিটি টাইম কার্ভের স্লোপ এটা আমার টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হয়ে গেছে, তাই জন্য এখানেও আমার অ্যাক্সিলারেশন কি হয়েছে? 0 হয়েছে। তো এইগুলো ভালো করে বুঝবে। আমার অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভ দেওয়া আছে, অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম কার্ভ দেওয়া আছে, করেসপন্ডিং ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভ চেয়েছে। আমরা জানি যে এ ইজ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এখানে যেহেতু অ্যাক্সিলারেশন লিনিয়ারলি ডিক্রিজ করেছে, তাই জন্য ডিভি বাই ডিটিও ডিক্রিজই করবে, তার মানে স্লোপও ডিক্রিজ করবে, তার মানে ডিক্রিজিং স্লোপ আমার অ্যান্সার হবে। ডিক্রিজিং স্লোপ, দেখো স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ কনস্ট্যান্ট হয়, তাই জন্য এটা আমার হবে না। স্ট্রেট লাইনের ক্ষেত্রে স্লোপ কনস্ট্যান্ট হয়, তাই জন্য অপশন 2 ও হবে না। এটা ইনক্রিজিং স্লোপ, এখানে আমার স্লোপ কি হয়েছে, এটাতে আমার স্লোপ ইনক্রিজ করেছে, তাহলে এটাও আমার হবে না। স্লোপ ডিক্রিজ একমাত্র অপশন 3 তে করেছে, তাই জন্য অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। আরেকটা জিনিস আমি বলছি দেখো, যে তোমার
টি এইখানে দেখো অ্যাক্সিলারেশনটা 0 ছিল, তার মানে এইখানে আমার অ্যাক্সিলারেশনটা 0 করার জন্য ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভের স্লোপটাকে আমার 0 করতে হয়েছে, অর্থাৎ এই পয়েন্টে যে ট্যানজেন্ট হবে সেটা টাইম অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে, তাই জন্য অপশন 3 হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। চলো নোট ডাউন করে নাও। দেখো কি বলছে, পজিশন অফ পার্টিকেল অ্যাট এনি ইনস্ট্যান্ট এক্স দেওয়া আছে, ইটস ভেলোসিটি ভার্সেস টাইম কার্ভ ইজ রিপ্রেজেন্ট বাই, আমাকে এক্স বলে দিয়েছে, আমাকে এইখানে এক্স বলেছে কত, এক্স ইজ ইকুয়াল টু 2 + 10t, 2 + 10t - 5t স্কোয়ার, তাহলে ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু কি হবে, dx/dt হবে, ইজ ইকুয়াল টু কত হবে, 10 - 10t, তার মানে v ইজ ইকুয়াল টু 10 - 10t হয়েছে। এখন v ভার্সেস t কার্ভ আমাকে চাই, তাহলে আমি এই ভিটাকে প্লট করব, এই v কে প্লট করব অ্যালং y অ্যাক্সিস, এই t কে প্লট করব অ্যালং x অ্যাক্সিস, তাহলে y ইজ ইকুয়াল টু -mx + c হবে, আর y ইজ ইকুয়াল টু -mx + c কার্ভ দেখতে কেমন হয় বলো তো, এরকম দেখতে হয়, ঠিক আছে। এবারে এই যে ইকুয়েশনটা আমরা পেয়েছি এখানে, এই যে ইকুয়েশনটা আমরা এখানে পেয়েছি, যখন তুমি টাইম ইজ ইকুয়াল টু 1 সেকেন্ড বসাবে তখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু তুমি 0 পাবে, তখন তুমি ভেলোসিটি ইজ ইকুয়াল টু 0 পাবে, তাহলে স্ট্রেট লাইন এটাও হতে পারে, এটাও হতে পারে, 3 আর 4 তো আমার হবে না। এবারে ভেলোসিটি 0 হয়েছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে, ভেলোসিটি 0 হয়েছে টি ইজ ইকুয়াল টু 1 সেকেন্ডে, 1 আর 2 এখনো আমার ক্লিয়ার হয়নি। এবারে যখন টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড ছিল তখন ভেলোসিটি ইজ ইকুয়াল টু আমার 10 মিটার/সেকেন্ড ছিল, তাহলে টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ডে ভেলোসিটি আমার 10 মিটার/সেকেন্ড, তাহলে অপশন 1 হচ্ছে রাইট অ্যান্সার। টি ইজ ইকুয়াল টু যখন 0 সেকেন্ড ছিল, টি এর ভ্যালু যখন তুমি 0 বসাচ্ছ তখন ভি ইজ ইকুয়াল টু তুমি 10 পাচ্ছ, 20 পাচ্ছ না। যখন টি ইজ ইকুয়াল টু 0 তখন ভি ইজ ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড, ঠিক আছে। এটা কেন হবে না, কারণ দেখো না ভি ইজ ইকুয়াল টু কত বেরিয়েছিল, ভি ইজ ইকুয়াল টু আমার বেরিয়েছিল 10 - 10t, তুমি টি ইজ ইকুয়াল টু 0 পুট করো তাহলে ভি ইজ ইকুয়াল টু 10 - 10 × 0, তাহলে ভি ইজ ইকুয়াল টু 10 মিটার/সেকেন্ড। চলো চলো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কি বলছে দেখো, বলছে ফ্রম দ্য গিভেন পজিশন ভার্সেস টাইম কার্ভ এভারেজ ভেলোসিটি ফর হুইচ পার্ট ইজ ম্যাক্সিমাম, কোন পার্টে এভারেজ ভেলোসিটি ম্যাক্সিমাম হয়েছে, এভারেজ ভেলোসিটি ম্যাক্সিমাম কোথায় হয়েছে, যেখানে দেখো এটা হচ্ছে পজিশন ভার্সেস টাইম কার্ভ, এখন ভি ইজ ইকুয়াল টু আমরা কি জানি, ভি ইজ ইকুয়াল টু আমরা জানি, আমাকে এভারেজ ভেলোসিটি চেয়েছে, তাহলে এভারেজ ভেলোসিটি ভি এভারেজ ইজ ইকুয়াল টু ডেল্টা এক্স বাই ডেল্টা টি, তার মানে এটা রিপ্রেজেন্ট করছে স্লোপ অফ কর্ডকে, স্লোপ অফ কর্ডকে রিপ্রেজেন্ট করছে। এবারে আমি দেখতে পাচ্ছি, আমি যদি এই পয়েন্ট আর এই পয়েন্ট যদি নিই, এই পয়েন্টে আমার স্লোপটা ম্যাক্সিমাম হচ্ছে দেখতে পাচ্ছি,
আবার তোমরা যদি বলো স্যার আপনি যদি বিডি পয়েন্ট নেন, আমি যদি বিডি পয়েন্ট নিই দেখাচ্ছি কি হচ্ছে। আমি যদি বিডি পয়েন্ট নিই, বেশি আপওয়ার্ড তো আমার এসি পয়েন্ট, এসি জায়গাটাই লাগছে বেশি আপওয়ার্ড, তাই জন্য আমি অ্যাকর্ডিং টু মি এসি হচ্ছে রাইট অ্যান্সার। একটু ছবিটা ভালো করে দেখবে, বুঝবে। এরকম একটা কার্ভ, এরকম একটা কার্ভ, ঠিক আছে। এটা ছিল পয়েন্ট এ, এটা ছিল সি, এটা ছিল তোমার বি, এটা ছিল তোমার ডি। তুমি বলো না এসি, এই যে এসিটাই বেশি স্টিপ মনে হচ্ছে আমার, ঠিক আছে। যাই হোক, অ্যাকর্ডিং টু মি এসি হচ্ছে রাইট অ্যান্সার, ঠিক আছে। একটু ভালো করে বুঝে নাও। দেখো তুমি যদি ভালো করে লক্ষ্য করে দেখো, তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে যে স্যার আমার তো স্যার বিডি মনে হচ্ছে। তোমাদের অনেকের মনে প্রশ্ন আসবে এটা হচ্ছে বিডি, এটা হচ্ছে এসি। ব্যাপারটা একটু কনফিউজিং, আমি এগ্রি করছি, ব্যাপারটা কনফিউজিং, তাই জন্য আমি বললাম আমার মনে হচ্ছে এটা। পরীক্ষাতে এরকম কনফিউজিং কোয়েশ্চেন দেবে না, ডায়াগ্রাম পরিষ্কার করে দেওয়া থাকবে। আমি তোমাকে এই অঙ্কটা করে এটুকুই বোঝাতে চাইছি যে এভারেজ ভেলোসিটি সেখানেই বেশি হবে যেখানে স্লোপ অফ কর্ড বেশি হবে, কারণ এভারেজ ভেলোসিটি আমার স্লোপ অফ কর্ডকে রিপ্রেজেন্ট করছে। এখানে কোন কার্ভের স্লোপ অফ কর্ড না পজিশন ভার্সেস টাইম কার্ভের স্লোপ অফ কর্ড। তাহলে তুমি দেখবে যে যে স্লোপটা, যে কর্ডটা বেশি খাড়া, যে কর্ডটার স্লোপ বেশি সেই কর্ডের সেটার ক্ষেত্রে আমার এভারেজ ভেলোসিটি বেশি হবে। বাস আমি এই কনসেপ্টটাই তোমাকে বোঝাতে চাইছি। চলো নেক্সট অঙ্ক করা যাক। নেক্সট কি বলছে, এ বডি ইজ প্রজেক্টেড ভার্টিক্যালি আপওয়ার্ড উইথ স্পিড ইউ, দ্য ভেলোসিটি ভার্সেস পজিশন ইজ বেস্ট রিপ্রেজেন্টেড বাই। এই অঙ্কটা করানো কোয়েশ্চেন, ঠিক আছে। এই অঙ্কটা করানো কোয়েশ্চেন তোমাদের নিজেকে করতে পারা উচিত। কোনো একটা অবজেক্টকে ইউ ভেলোসিটিতে উপরের দিকে ছুড়ে দেওয়া হয়েছে, তাহলে ভেলোসিটি ভার্সেস ভি ভার্সেস এক্স কার্ভটা দেখতে কেমন হবে। দেখো কোনো একটা ভেলোসিটিকে যদি উপরের দিকে যদি ছুড়ে দেওয়া হয়, কোনো একটা অবজেক্টকে যদি উপরের দিকে যদি ছুড়ে দেওয়া হয়, কোনো একটা অবজেক্টকে যদি উপরের দিকে যদি ছুড়ে দেওয়া হয়, তাহলে এইচ ম্যাক্স কত হয়, ম্যাক্সিমাম যে হাইটে উঠবে সেটা এইচ ম্যাক্স ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g হবে। আর এইখানে আমার ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু 0 হয়। আর এইখানে উঠতে যে সময় লাগে সেটা হচ্ছে টি ইজ ইকুয়াল টু ইউ বাই জি। আমি এখন এই সমস্ত কনসেপ্ট নিয়ে আলোচনা করব না, কারণ টি এর গল্প কোথাও দেওয়া নেই। তাহলে উঠতে যে সময় লাগবে সেই সময়টা, বা উঠতে ইউ স্কোয়ার বাই 2g, এতটা ডিস্টেন্স উঠে পরে ভেলোসিটি আমার 0 হবে, এতটা ডিস্টেন্স উঠে পরে ভেলোসিটি আমার 0 হবে। এইটুকু জিনিস আমি এখনো পর্যন্ত বুঝতে পেরেছি। এবারে দেখো, আর তুমি যদি এখন বসাও ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2 ইন্টু জি ইন্টু এইচ, এটা যদি বসাও, তাহলে লক্ষ্য করে দেখো এখানে এইচ এর পাওয়ার কত আছে, পাওয়ার অফ এইচ, পাওয়ার অফ এইচ ইজ ইকুয়াল টু 1 আর পাওয়ার অফ ভি ইজ ইকুয়াল টু 2। তাহলে গ্রাফ তো স্ট্রেট লাইন আমার হচ্ছে না, তাহলে অপশন 2ও হবে না, অপশন 3ও হবে না, অপশন 1 আর অপশন 4 এর মধ্যে একটা হবে। পাওয়ার অফ এইচ ইজ ইকুয়াল টু 1 আর ভি ইজ ইকুয়াল টু 1 যদি হতো তাহলে স্ট্রেট লাইন হতো। তাহলে অবভিয়াস ব্যাপার, এটা প্যারাবোলার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে, এটা ইকুয়েশন অফ প্যারাবোলা হবে।
এগুলো বেসিক ম্যাথে করানো ছিল। এটা ইকুয়েশন অফ প্যারাবোলা হবে। এবারে ইউ স্কোয়ার বাই 2g এত ডিস্টেন্স পরে ভেলোসিটি 0 হচ্ছে, ইউ স্কোয়ার বাই 2g এত ডিস্টেন্স পরে ভেলোসিটি 0 এখানেও হয়েছে, ইউ স্কোয়ার বাই 2g এত ডিস্টেন্স পরে ভেলোসিটি 0 হয়েছে কি দেখা, ইনিশিয়াল স্পিড t ইজ ইকুয়াল টু 0-তে, t ইজ ইকুয়াল টু 0-তে স্পিড v ইজ ইকুয়াল টু u ছিল। এটাও হচ্ছে একটা ট্রিক আমার। তুমি এইখানে লক্ষ্য করে দেখো, এই যে এই কার্ভের ক্ষেত্রে বা t ইজ ইকুয়াল টু 0 বলা ভুল, ইনিশিয়ালি মানে যখন x ইজ ইকুয়াল টু 0 ছিল, যখন পজিশন x ইজ ইকুয়াল টু যখন 0 ছিল তখন v ইজ ইকুয়াল টু u ছিল। এখানে পজিশনকে আমি h দিয়ে রিপ্রেজেন্ট করিনি, এখানে x দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে, তাহলে এটাকে x রাখি, এটাকেও আমি x রাখি। ইনিশিয়ালি যখন x ইজ ইকুয়াল টু যখন 0 ছিল তখন v ইজ ইকুয়াল টু u ছিল, যখন x ইজ ইকুয়াল টু 0 ছিল তখন v ইজ ইকুয়াল টু u ছিল, কিন্তু এই কার্ভে যখন x ইজ ইকুয়াল টু 0 তখন v ইজ ইকুয়াল টু 0, তাহলে এটাও হবে না, তাহলে এটা হচ্ছে আমার রাইট অ্যান্সার। x ইজ ইকুয়াল টু যখন 0 ছিল তখন v ইজ ইকুয়াল টু u ছিল, দেখো তাই হয়েছে। যখন আমি ফেরত পাচ্ছি, যখন আমি এটাকে ফেরত পাচ্ছি, যে স্পিডে ছুঁড়েছিলাম সেই স্পিডেই ফেরত পেয়েছি, যে স্পিডে ছুঁড়েছিলাম আমি সেই স্পিডেই ফেরত পেয়েছি। তার মানে যখন অবজেক্টটা যখন মাটিতে ফেরত এলো তখন যে স্পিডে ছুঁড়েছিলাম সেই স্পিডেই ফেরত পেয়েছি, কিন্তু ছোড়ার সময় স্পিড ওপরের দিকে ছিল মানে প্লাস ছিল, নামার সময় স্পিড নিচের দিকে ছিল মানে মাইনাস ছিল। দেখো ছোড়ার সময় যখন x ইজ ইকুয়াল টু 0, ছোড়ার সময় v ইজ ইকুয়াল টু প্লাস ইউ ছিল, যখন ফেরত পেলাম তখন v ইজ ইকুয়াল টু মাইনাস ইউ হয়েছে। তো এইভাবে আমি জাজমেন্ট করে কোয়েশ্চেনটা করলাম। আমার কিন্তু এই গ্রাফটা মুখস্থ ছিল না। ফার্স্টে আমি দেখলাম যে ভি এর সঙ্গে এক্স এর কি রিলেশন, ঠিক আছে। আমি দেখলাম যে ম্যাক্সিমাম হাইট ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g হয় আর এই স্পিডে ভি ইজ ইকুয়াল টু 0 হয়, ফার্স্ট ট্রিক এটা। সেকেন্ড ট্রিক দেখলাম ভি এর সঙ্গে এক্স এর কি রিলেশন আছে, আমি দেখলাম এক্স এর পাওয়ার 1 আর ভি এর পাওয়ার 2, একটার পাওয়ার যদি 1 হয় একটার পাওয়ার যদি 2 হয় তাহলে সেটা স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করতে পারে না, সেটা প্যারাবোলাকে রিপ্রেজেন্ট করবে। তাহলে আমি দেখো এই স্ট্রেট লাইনটা তো এমনিই হলো না, তাহলে এখানে আমার এমনিতে এলিমিনেট হয়ে গেল। আমি দেখবো ইউ স্কোয়ার বাই 2g তে ভি ইজ ইকুয়াল টু 0 হচ্ছে, ইউ স্কোয়ার বাই 2g তে এখানেও ভেলোসিটি 0 হয়েছে, ইউ স্কোয়ার বাই 2g তে এখানে কিন্তু ভেলোসিটি 0 হয়নি। এতে x ইজ ইকুয়াল টু যখন ইউ স্কোয়ার বাই 2g তখন ভেলোসিটি 0 হয়নি, তাহলে এই কার্ভটা হলো না। যখন পজিশনটা 0 ছিল তখন ভেলোসিটি u ছিল, এখানে যখন পজিশনটা 0 তখন ভেলোসিটি 0 আছে, তাহলে এই কার্ভটা হবে না। তাহলে অবভিয়াস ব্যাপার এটা আমার পড়ে থাকলো, এটাই রাইট অ্যান্সার হবে। তো এইভাবে অপশন এলিমিনেট করে আমি অঙ্কটাকে করার চেষ্টা করেছি, ঠিক আছে। চলো এবারে অঙ্কটা নোট ডাউন করে নাও। কি বলছে, এ বল ইজ ড্রপড ফ্রম হাইট অন দ্য ফ্লোর, on colliding with floor it loses some of its energy. Drop from height on the floor, on colliding with floor it loses some of its energy. Which speed time graph best represent the motion of the ball? যেহেতু কোন একটা স্পেসিফিক হাইট থেকে অবজেক্টকে ফেলে দেওয়া হয়েছিল, তার মানে ফেলে দেওয়ার সময় ফর ডাউনওয়ার্ড মোশন, ফর ডাউনওয়ার্ড মোশন u ইজ ইকুয়াল টু 0 ছিল, তাহলে v ইজ ইকুয়াল টু gt হবে। তাহলে এটা স্ট্রেট লাইন, তাহলে এটা আমার স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করবে যেটা কিনা অরিজিন দিয়ে পাস করবে, যেটা আমার অরিজিন দিয়ে পাস করবে। এখন অরিজিন দিয়ে পাস এটাতে করেছে, এটাতে করেছে, এটাতে করেছে, তাহলে এটা আমার হবে না, প্রথমে বাদ। এবারে এখানে কি বলছে, লস যখন কোলাইড করলো, সাপোজ করো ভি স্পিডে সেটা মাটিতে পড়লো, যখন কোলাইড করলো সে স্পেসিফিক অ্যামাউন্টের কাইনেটিক এনার্জিকে সে লস করে দিয়েছিল।
যদি স্পেসিফিক অ্যামাউন্টের কাইনেটিক এনার্জিকে ধাক্কা খাওয়ার পর যদি লস করে দেয়, অবজেক্টটা যদি এইখানে ভি স্পিডে পড়ে, তাহলে এইখান থেকে যে স্পিডে উঠবে তাহলে সেই ভি ড্যাশটা আমার অবশ্যই ছোট হবে ভি এর থেকে, কারণ সে সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জিকে সে লস করে দিয়েছে। এটাকে ভি ধরছে, ঠিক আছে, সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জিকে সে লস করে দিয়েছে। তারপর যখন সে উপরের দিকে উঠবে তখন তার স্পিড, সে কম স্পিডে উপরের দিকে উঠবে। আর যদি সে কম স্পিডে উপরের দিকে ওঠে, যদি সে কম স্পিডে উপরের দিকে উঠে তাহলে কার্ভ দেখতে এরকম টাইপের হবে। এবারে তুমি বলবে স্যার কার্ভ দেখতে এরকম টাইপের কেন হচ্ছে? যখন অবজেক্ট উপরের দিকে উঠছে, ভি ড্যাশ স্পিড থেকে যখন অবজেক্ট উপরের দিকে উঠছে ফর আপওয়ার্ড জার্নি, ফর আপওয়ার্ড মোশন, ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি হয়। এখন আমি এই ভি কে প্লট করব অ্যালং ওয়াই অ্যাক্সিস, টি কে প্লট করব অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে আর ভি ভার্সেস টি কার্ভের স্লোপ আমার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করে, তাহলে ওয়াই ইজ ইকুয়াল টু সি মাইনাস এম এক্স হবে। আর ওয়াই ইজ ইকুয়াল টু সি মাইনাস এম এক্স কার্ভটা দেখতে এরকম হয়। তাহলে অ্যাকর্ডিং টু মি অপশন 3 হচ্ছে রাইট অ্যান্সার। এটা কেন হবে না জানো? এটা এই কারণেই হবে না, যেহেতু সে সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জিকে যে লস করেছে, তাহলে যে স্পিডে সে মাটিতে ধাক্কা খেলো সেই স্পিডে মাটি থেকে সে রিফ্লেক্ট করবে না। যে স্পিডে সে গ্রাউন্ডকে ধাক্কা মেরেছিল সেই স্পিডে সে গ্রাউন্ড থেকে ধাক্কা পেয়ে উপরের দিকে উঠবে না। কেন? কারণ সে সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জিকে সে লস করেছিল। যেহেতু সে সার্টেন অ্যামাউন্ট অফ কাইনেটিক এনার্জিকে লস করেছিল, তাই জন্য গ্রাউন্ডের সঙ্গে ধাক্কা খাওয়ার পরে যে স্পিডে ধাক্কা মেরেছিল সেই স্পিডে গ্রাউন্ড থেকে ধাক্কা মেরেছে আর উপরের দিকে উঠবে না। তার মানে এইটা হবে না, এটা হবে না, এটা হবে না, কারণ ভি ড্যাশ নট ইকুয়াল টু ভি। এটা এটা কেন হবে না? এটা তো হবে না বলেছিলাম তোমাকে। এটা যখন দেখো ধাক্কা খাওয়ার পরে ভেলোসিটি আবার 0 থেকে শুরু হচ্ছে, এটা কি করে পসিবল? ধাক্কা খাওয়ার পরে ভেলোসিটি আবার 0 থেকে শুরু হয়? ধাক্কা মেরে কি ভেলোসিটি জীবনে 0 হবে? ধাক্কা মেরে তো ভেলোসিটি জীবনে 0 হবে না, কারণ ধাক্কা মারলো, ধাক্কা খেয়ে পর এখনো তো ইনিশিয়াল স্পিডে সে উপর দিকে উঠতে শুরু করেছিল না। ধাক্কা খাওয়ার পরে ভেলোসিটি কখনো 0 হবেই না, তাই জন্য এটা হচ্ছে রাইট অ্যান্সার। এটা কেন হলো না? কারণ যেহেতু কাইনেটিক এনার্জিকে লস করেছিল তার জন্য ভি ড্যাশ নট ইকুয়াল টু ভি হয়, ভি ড্যাশ হলো সবসময় ভি এর থেকে ছোট হয়, তাই জন্য এটা হলো না। এটা কেন হলো না? কারণ গ্রাফটা ম্যাচ করছিল না, কারণ ফ্রি ফলের ক্ষেত্রে ভি ইজ ইকুয়াল টু জিটি হয়, ভি ইজ ইকুয়াল টু জিটি হয়। এটা অবভিয়াসলি অরিজিন দিয়ে পাস করেছিল বলে এটা হলো না। এটা কেন হলো না? ধাক্কা মারার পরে ভেলোসিটি 0 হতে পারে না। ঠিক আছে, প্রত্যেকটা কনসেপ্ট যদি ভালো করে বুঝতে পারো, প্রত্যেকটা ডেটা যদি মাথায় ঢোকাতে পারো, তাহলেই তবে এই অঙ্কগুলো করতে পারবে, না হলে কিন্তু অঙ্কগুলো করতে পারো খুব চাপ হবে। তুমি চাইলে অঙ্কগুলো সূত্র মুখস্থ করে করতে পারো, কিন্তু ইচ অ্যান্ড এভরি কনসেপ্ট ভালো করে বোঝো আমি কি বলতে চাইছি। ঠিক আছে, চলো নোট করে নাও। চলো কি বলছে দেখো। বলছে the acceleration time graph of a particle moving along straight line is given. acceleration versus time curve দেওয়া আছে। at what time velocity of particle becomes equal to its initial velocity? প্রথম কথা, একটু আগে আমরা পড়লাম যে acceleration versus time curve এর যে এরিয়া, acceleration versus time curve এর যে এরিয়া সেটা চেঞ্জ ইন ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। acceleration versus time curve এর এরিয়া আমার চেঞ্জ ইন ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করে। আমাকে এইখানে বলেছে যে আমার তোমার at what time velocity of the particle is equal to its initial velocity। তার মানে আমার যেহেতু ডেল্টা ভি is equal to integration of a dt
আর ডেল্টা ভি মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এ ডিটি, মানেটাই হচ্ছে এরিয়া। আর যেহেতু ভি ফাইনাল ইজ ইকুয়াল টু ভি ইনিশিয়াল, তাহলে আমার এই এরিয়াটাকে আমাকে জিরো করতে হবে। এই এরিয়া জিরো হচ্ছে মানে এই এরিয়াটাকে যদি পজিটিভ ধরি তাহলে এই এরিয়াটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে, দিয়ে এই এরিয়াটাকে জিরো করতে হবে। এই এরিয়াটা যদি এ হয় তাহলে এই এরিয়াটাকেও আমাকে এ করতে হবে। এখন এই এরিয়া A1 ইজ ইকুয়াল টু কত হবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। হাফ, বেস কত 4, হাইট কত 10, কত হচ্ছে 20 হচ্ছে। হাফ ইন্টু বেস কত 4, হাইট কত হচ্ছে 10। এবার এইখানে যে এই এরিয়াটা হবে, দেখো এই ট্রায়াঙ্গেলের এরিয়াটা কত হয়েছে, এই ট্রায়াঙ্গেলের এরিয়া A2 ইজ ইকুয়াল টু কত হয়েছে, A2 ইজ ইকুয়াল টু হয়েছে হাফ ইন্টু বেস কত, বেস হয়েছে 4, আর হাইট কত, এই হাইটটা হয়েছে -10, মানে এটাও আমার 20 আসছে। এখন এই এরিয়াটাকে যদি আমি পজিটিভ ধরি তাহলে এই এরিয়াটাকে আমাকে নেগেটিভ ধরতে হবে, আর টোটাল এরিয়াকে জিরো করতে হবে। তাহলে দেখো না +20 আর -20 ব্যালেন্স করছে, তাহলে এক্স্যাক্টলি 8 সেকেন্ড পরে আমার নেট এরিয়াটা জিরো হচ্ছে, মানে নেট চেঞ্জ ইন ভেলোসিটি ইজ ইকুয়াল টু জিরো হচ্ছে। আর সেটা কত সেকেন্ড পরে হচ্ছে না, টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড পরে হচ্ছে, না টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড পরে হচ্ছে। ঠিক আছে, টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড, রাইট অ্যান্সার। চলো করে নাও নোট। চলো নেক্সট কোয়েশ্চেন। বলছে acceleration versus time graph for a body moving along straight line shown in figure, if at t is equal to 0 the body start from rest, then select correct statement। দেখো এখন acceleration versus time curve এর এরিয়াটা রিপ্রেজেন্ট করে চেঞ্জ ইন ভেলোসিটিকে। বলছে এবারে কোন স্টেটমেন্টটা কারেক্ট হবে, বলছে বডি হ্যাজ সেম ভেলোসিটি at t is equal to 6 সেকেন্ড and t is equal to 10 সেকেন্ড। সেম ভেলোসিটি, আমরা জানি acceleration versus time curve এর যে এরিয়া এটা আমার চেঞ্জ ইন ভেলোসিটিকে রিপ্রেজেন্ট করবে, তার মানে আমাকে এরিয়াটাকে জিরো করতে হবে। এখন এই যে পজিটিভ এরিয়া, এই এরিয়াটা কত হবে, এই এরিয়া A1, এই এরিয়াটা যদি আমি A1 ধরি, A1 ইজ ইকুয়াল টু কত হবে, A1 ইজ ইকুয়াল টু হাফ সাম অফ টু প্যারালাল সাইড, এটা কত হচ্ছে 4, এটা কত হচ্ছে 8, হাইট কত হচ্ছে, হাইট হচ্ছে 5, কত হচ্ছে এটা হাফ ইন্টু 12 ইন্টু 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 30। এই নেগেটিভ এরিয়াটাকে যদি আমি A2 ধরি তাহলে A2 ইজ ইকুয়াল টু কত হবে, দেখো A2 ইজ ইকুয়াল টু কত হবে, A2 ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু বেস কত 2, হাইট কত, হাইট হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে 5। তাহলে নেট এরিয়া A ইজ ইকুয়াল টু নেট চেঞ্জ ইন ভেলোসিটি ডেল্টা ভি ইজ ইকুয়াল টু A1 মাইনাস A2 ইজ ইকুয়াল টু 30 মাইনাস 5 ইজ ইকুয়াল টু 25। তার মানে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল ইজ ইকুয়াল টু 25। তাহলে সেম স্পিডে তো আসবেই না, ভেলোসিটি সেম তো কোনোদিনও হবেই না, কারণ ফাইনাল ভেলোসিটিটা ইনিশিয়াল ভেলোসিটির থেকে 25 ইউনিট বেশি। তাহলে অপশন 1 তো কোনোদিনও হবে না আমার, অপশন 1 তো কোনোদিনও হবে না। বডি হ্যাজ ম্যাক্সিমাম স্পিড এট টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ড, অবভিয়াস ব্যাপার। 8 সেকেন্ড পর্যন্ত অ্যাক্সিলারেশনের ভ্যালু পজিটিভ ছিল, তাহলে 8 সেকেন্ড পর্যন্ত স্পিড বেড়েছে, 8 সেকেন্ড পর্যন্ত অ্যাক্সিলারেশনের ভ্যালু আমার পজিটিভ ছিল। যখন টি ইজ ইকুয়াল টু 0 সেকেন্ড থেকে 8 সেকেন্ড পর্যন্ত অ্যাক্সিলারেশন আমার পজিটিভ ছিল, ততক্ষণ স্পিড আমার ইনক্রিজ করবে, আর ম্যাক্সিমাম স্পিড তো টি ইজ ইকুয়াল টু 8 সেকেন্ডেই হবে। তাহলে অবশ্যই অপশন 2 হচ্ছে আমার রাইট অ্যান্সার।
বলছে মোশন ইজ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড বিটুইন টি ইজ ইকুয়াল টু 2 সেকেন্ড টু 6 সেকেন্ড। 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড এই টাইম পর্যন্ত মোশনটা ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড ছিল। অবশ্যই অপশন 3ও তো রাইট অ্যান্সার হচ্ছে, মোশন ইজ ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড বিটুইন, এটাও তো হচ্ছে, এটাও তো হচ্ছে, কারণ 2 সেকেন্ড থেকে 6 সেকেন্ড এই টাইমে ইউনিফর্মলি অ্যাক্সিলারেটেড ছিল, তাহলে অপশন 3টাও কারেক্ট। আচ্ছা 4 আছে অল অফ দিস। এবারে ঘটনা হচ্ছে যেখানে যেখানে অল অফ দিস থাকে সেখানে সেখানে দেখা গেছে, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, যেখানে যেখানে অল অফ দিস থাকবে সেখানে দেখা গেছে যে আমার প্রত্যেকটা অপশনই অল অফ দিসই অ্যান্সার হয়। কিন্তু প্রবলেম হচ্ছে আমার অপশন 1টা হচ্ছে না। আমি ইনস্টিংক্ট থেকে ভাবছি যেখানে যেখানে অল অফ দিস থাকে সেখানে সেখানে অল অফ দিসটাই অ্যান্সার হয়, আর 2 আর 3 তো আমার কারেক্ট হয়ে গেছে। তার মানে আমি কোথাও মনে হচ্ছে ভুল করেছি। ভুলটা হচ্ছে কি ভুল করেছি, বডি হ্যাজ সেম ভেলোসিটি অ্যাট টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড অ্যান্ড টি ইজ ইকুয়াল টু 10 সেকেন্ড। আমি যদি এটাকে ভালো করে করার চেষ্টা করি, টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ডে, আচ্ছা টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ডে এই এরিয়াটা আর এই এরিয়াটা যদি আমার সেম হয়ে যায় তাহলে 6 সেকেন্ডে আর 8 সেকেন্ডে বডি হ্যাড সেম ভেলোসিটি আর টি ইজ ইকুয়াল টু 6 সেকেন্ড অ্যান্ড 10 সেকেন্ড। আচ্ছা তার মানে 6 থেকে 10 এইখানে যদি টোটাল এরিয়াটাকে 0 দেখাতে পারি তাহলে চেঞ্জ ইন ভেলোসিটি 0 হবে। এই 6 থেকে 10 এইখানে যদি এরিয়াটাকে আমি 0 দেখাতে পারি তাহলে আমার চেঞ্জ ইন ভেলোসিটি 0 হবে। আর আমি দেখতে পাচ্ছি এর বেসটাও হচ্ছে 2, এর বেসটাও হচ্ছে 2, এর হাইটও হচ্ছে 5, এরও হাইটও হচ্ছে 5। তাহলে এই যে দুটোর এরিয়া, এই এরিয়া যদি প্লাস এ হয় আর এই এরিয়া যদি মাইনাস এ হয় তাহলে 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে নেট এরিয়াটা 0 হচ্ছে। তাহলে এটাও আমার কারেক্ট অপশন হবে। আমি পড়তে ভুল করেছিলাম, সরি, ভেরি সরি, আমি পড়তে ভুল করেছিলাম। এই 3টাই হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে আমার এখানে অপশন অল অফ দিস অ্যান্সার, অল অফ দিস অ্যান্সার হবে। ঠিক আছে স্যার, আমি পড়তে ভুল করেছিলাম। আমি দেখেছিলাম যে একদম 0 থেকে 10 আমি এত পর্যন্ত দেখে নিয়েছিলাম। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি বেকারই করলাম। 0 থেকে 10 সেকেন্ড এই টাইম পর্যন্ত আমার চেঞ্জ ইন ভেলোসিটি 0 হবে না, চেঞ্জ ইন ভেলোসিটি আমার 25 হবে। কিন্তু এইখানে 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে বলেছিল। ঠিক আছে, তো ঠিক আছে, নোট করে নাও, আমি পড়তে একটু ভুল করে নিয়েছিলাম। দেখ, আমার মনে হচ্ছে তোমাদের একটু হার্ড লাগতে পারে। আমি গ্রাফ থেকে প্রচুর কোয়েশ্চেন করিয়েছি, প্রচুর প্রচুর। তো এই অঙ্কটা দেখো ভুল করলাম ঠিকই, কিন্তু তোমাদের এখানে একটা শিক্ষা হয়ে যাবে যে আমি কোয়েশ্চেনটা ভালো করে না পড়েই করে দিয়েছিলাম যে একদম 0 সেকেন্ড থেকে 10 সেকেন্ড পর্যন্ত চেঞ্জ ইন এরিয়া, মানে টোটাল এরিয়াটা কত হচ্ছে, নেট এরিয়াটা পজিটিভ বেরোলো, তাই জন্য ভেলোসিটির চেঞ্জটা আমার পজিটিভ এসেছিল। কিন্তু এখানে কোয়েশ্চেনে অপশনটা বন্য বলেছে যে 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এই টাইম ইন্টারভ্যালে চেঞ্জ ইন ভেলোসিটি 0 হবে। তার মানে 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড, 6 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এই টাইমে আমাকে নেট এরিয়াটা দেখলাম আর দেখলাম যে সেটা 0 আসছে, নেট এরিয়াটা আমার 0 আসছে, তাই জন্য 6 থেকে 10 এই টাইম ইন্টারভ্যালে চেঞ্জ ইন ভেলোসিটি 0 আসছে, তাই জন্য এটা ঠিক হলো। আর বারবার ধরে বলছি যে যে কোয়েশ্চেনে অপশনে অল অফ দিস থাকবে, যেটা অল অফ দিস দেখা গেছে যে অ্যান্সারটা রাইট হয়। ঠিক আছে, চলো এবারে এই অঙ্কটা কষা যাক। কি বলছে দেখো, বলছে ফ্রম দ্য ভেলোসিটি টাইম গ্রাফ অফ এ পার্টিকেল, from a velocity time graph of a particle moving in a straight line, the ratio of average velocity for interval 3 second and instantaneous velocity at 3 second. Instantaneous velocity at 3 second. Instantaneous velocity at 3 second is equal to instantaneous velocity of at 3 second মানে ট্যানজেন্ট এর স্লোপকে রিপ্রেজেন্ট করছে। ট্যানজেন্টের দেখো না, এটা স্ট্রেট লাইন, তো এটা হচ্ছে আমার স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন মানে স্লোপ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, স্ট্রেট লাইন মানে স্লোপ ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আর এভারেজ ভেলোসিটি আমার সেম হবে, তাই জন্য অ্যান্সার
1:1 হবে, ঠিক আছে। তুমি দেখো না এখানে তুমি ট্যানজেন্ট, তুমি এই পয়েন্টে ট্যানজেন্ট ড্র করো বা কর্ড নাও, আমার তো অ্যান্সার একই আসবে। তুমি ট্যানজেন্ট ড্র করতে পারো বা কর্ড নিতে পারো, অ্যান্সার তো একই আসবে, কারণ ভেলোসিটি টাইম কার্ভ, স্লোপটা আমার কনস্ট্যান্ট, স্ট্রেট লাইন, তার মানে এখানে অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর ইউ ইজ ইকুয়াল টু আমার 0 ছিল, তাহলে ভি না, দাঁড়াও, ভুল করলাম, এভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্ট, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। না না, তিন সেকেন্ডে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে আমার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ভি ইজ ইকুয়াল টু আমার 6 সেকেন্ড ছিল, 6 মিটার পার সেকেন্ড ছিল। আমি এখানে অ্যাক্সিলারেশনের রেশিও, ওই এভারেজ অ্যাক্সিলারেশন আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশন 1:1 করে দিয়েছিলাম, কারণ স্লোপ বলছিলাম, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি মানে স্লোপ বলছিলাম, কিন্তু ভুল বলছিলাম, এটা ভেলোসিটি টাইম কার্ভ, আর ভেলোসিটি টাইম কার্ভের স্লোপ আমার অ্যাক্সিলারেশনকে রিপ্রেজেন্ট করে। আমাকে এখানে এভারেজ ভেলোসিটি জানতে চেয়েছে, ভুল করছিলাম। যদি আমাকে বলতো যে এভারেজ অ্যাক্সিলারেশন আর ইনস্ট্যান্টেনিয়াস অ্যাক্সিলারেশনের রেশিও কত, তাহলে সেটা 1:1 হতো, কারণ এটা আমার স্ট্রেট লাইনকে রিপ্রেজেন্ট করছে। স্ট্রেট লাইন মানে স্লোপটা কনস্ট্যান্ট মানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, আর অ্যাক্সিলারেশন যদি কনস্ট্যান্ট হয় তাহলে এ ইনস্ট্যান্টেনিয়াস বাই এ এভারেজ ইজ ইকুয়াল টু 1/1 আসবে। কিন্তু আমাকে এখানে এভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি চেয়েছে। এখন আমার এভারেজ ভেলোসিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড, আর টি ইজ ইকুয়াল টু 3 সেকেন্ডে আমার এভারেজ ভেলোসিটি, মানে এভারেজ ভেলোসিটি কত হবে, ভি এভারেজ মানে টোটাল ডিসপ্লেসমেন্ট, টোটাল ডিসপ্লেসমেন্ট বাই টোটাল টাইম। টোটাল ডিসপ্লেসমেন্ট মানে এরিয়া, এটা আমার এরিয়াকে রিপ্রেজেন্ট করবে, আর টোটাল টাইমটা টি রাখছি। এরিয়াটা কত হচ্ছে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট, হাফ বেস কত, বেসটা হচ্ছে 3, আর হাইট কত, হাইটটা হচ্ছে আমার 6, আর টাইমটা কত আছে, টাইমটা হচ্ছে আমার 3, তাহলে এটা হচ্ছে 3 ইন্টু 3, তাহলে ভি এভারেজ ইজ ইকুয়াল টু 3 মিটার পার সেকেন্ড। রেশিও কত হচ্ছে, আমাকে বলেছে এভারেজ ভেলোসিটি আর ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, রেশিও কত হচ্ছে, এভারেজ ভেলোসিটি 3, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি 6, তাহলে রেশিও হচ্ছে 1/2। 1/2 হচ্ছে রাইট অ্যান্সার। তো শোনো, এখনো প্রচুর কোয়েশ্চেন আছে, মানে আমি 1.5 ঘন্টার মধ্যে শেষ করাতে পারবো না। তো এই অঙ্কগুলো আমি নেক্সট লেকচারে করাচ্ছি, আজকে আমি আর করাচ্ছি না এখানে, বুঝলে, আর একটা লেকচার লেগেই যাচ্ছে। চলো লেকচারটা এখানে শেষ করছি, হ্যাঁ। ভেবেছিলাম শেষ করে দেবো, কিন্তু আমার কাজও রয়েছে, ভেবেছিলাম যে 2 ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে, কিন্তু না, পসিবল না শেষ করা, অনেকটাই বাকি আছে। ঠিক আছে, আজকে রাখছি এখানে, নেক্সট লেকচারে শেষ করছি।